আজ আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাজমোহনের স্ত্রী উপন্যাসের গভীরে যাব, বিশেষ করে পঞ্চদশ পরিচ্ছেদ, পরামর্শ ও মন্ত্রণা। সজনীকান্ত দাশের অনুবাদ আমাদের সঙ্গে থাকছে। হ্যাঁ, এই পরিচ্ছেদটা কিন্তু সত্যি খুব গুরুত্বপূর্ণ। মানে আগের ঘটনাগুলোর পর এখানে ষড়যন্ত্রটা যেন আরও জমাট বাঁধছে। ঠিক তাই। আর চরিত্রদের ভেতরের যে টানা পড়েন সেটাও বেশ স্পষ্ট হয়ে উঠছে। আর শেষে তো একটা আচ্ছা, সেটা পরে আসছি। একদম। আর শুরুতেই দেখুন বঙ্কিমচন্দ্র আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন, মধুমথী নদীর ধারে এক ভয়ঙ্কর জঙ্গল। মানে পড়লেই যেন গা ছমছম করে। হ্যাঁ, যেখানে মানুষজন যাই না, দুর্ভেদ্য একটা জায়গা। এই পরিবেশটা, এটা কি শুধু একটা ব্যাকগ্রাউন্ড, নাকি এর অন্য কোনো মানে আছে? আমার তো মনে হয় এটা প্রতীকী। মানে যেই ঘটনাগুলো ঘটতে চলেছে সেগুলো তো এমনই অন্ধকার, গোপন, বিপদসংকুল, তাই না? ঠিক বলেছেন। আর ওই জঙ্গলের ভেতরে লুকিয়ে থাকা কুঁড়ে ঘরটা এমনভাবে ঢাকা যে বোঝাই যায় না, মনে হয় যেন একটা ঝোপ। এই যে লুকিয়ে থাকা, এটা কি শুধু মানে জায়গাটার বৈশিষ্ট্য, নাকি চরিত্রদের মানসিক অবস্থারও ছবি? খুব ভালো ধরেছেন। তারাও তো সমাজের আড়ালেই কাজ করছে, তাই না? কুটিরের ভেতরের বর্ণনাটাও দেখুন, স্যাঁতস্যাঁতে, অস্বাস্থ্যকর। হ্যাঁ, ওই ভেজা মেঝে, দরমার দেওয়াল, কোণে রাখা রান্নার বাসন যেগুলো মনে হয় বিশেষ ব্যবহারই হয় না, আর ছড়িয়ে থাকা লাঠি, তলোয়ার। আর তার সাথে তীব্র গন্ধওয়ালা গাঁজার ধোঁয়া। মানে পুরো পরিবেশটাই যেন বলছে এখানে কিছু কিছু একটা গোলমেলে ব্যাপার চলছে, একটা ষড়যন্ত্রের গন্ধ। এই পরিবেশে আমরা দুটো চরিত্রকে পাই, ভিকু আর তার সর্দার। চেহারা, পোশাক দেখেই বোঝা যায় তাদের জীবনযাত্রা। হ্যাঁ, পেশিবহুল, শক্তিশালী চেহারা, পরনে শুধু কটিবস্ত্র। আর তাদের সেই চাপা গলায় কথাবার্তা, গাঁজা খাওয়া, একেবারে নিখুঁত ছবি একটা। এদের কথা দিয়েই তো পরিচ্ছেদের মূল কাহিনীটা শুরু হচ্ছে। ভিকুর প্রথম প্রশ্নটা কিন্তু খুব কাজের। এতে আমাদের লাভটা কি? একেবারে সোজাসাপটা। একদম। কোনো ভনিতা নেই। আর সর্দারের উত্তরটাও তেমনি। ৫,০০০ টাকা। তখনকার সময়ে বিশাল টাকা। কাজটা কি? একটা দলিল জোগাড় করা। এখানেই দেখুন দুজনের ভাবনায় তফাত। ভিখু ভাবছে রাস্তায় উকিলকে ধরে মেরে কেড়ে নিলেই হবে, মানে গায়ের জোরের ভাবনা। ঠিক। কিন্তু সর্দার এখানেই আলাদা। সে অনেক বেশি, কি বলবো, হিসেবি। সে জানে রাজমোহনের বউ মাতঙ্গিনী যখন শুনে ফেলেছে, তখন মাধব ঘোষ নিশ্চয়ই সাবধান হয়ে গেছে। হ্যাঁ, সে তো আর সেপাই শান্তি ছাড়া দলিল পাঠাবে না। সর্দার সেটাই বলছে, মাত্র দুজন লোক দিয়ে রাস্তায় এই কাজ হবে না। সর্দারের কথাটা খুব গুরুত্বপূর্ণ। গায়ের জোরে যেখানে কাজ না হয়, সেখানে বুদ্ধিতে কাজ হাসিল করতে হয়। এটা বোধহয় শুধু এই ঘটনার জন্য নয়, লোকটার পুরো চরিত্ররই একটা দিক। হুম। সে ভিখুকে বোঝালো যে অন্য পথ ধরতে হবে, কিন্তু ভিখুর তাতেও যেন ঠিক ভরসা হচ্ছে না। সে বলছে টাকা আগে চাই, মানে ফ্যালকড়ি মাকতেল। হাহা, হ্যাঁ, কাজ হওয়ার আগে টাকা চায়। এটা ওর চরিত্রের একটা দিক, হয়তো একটু অবিশ্বাসী বা হয়তো বেশি বাস্তববাদী। সে ঝুঁকি নিতে চাইছে না। কিন্তু সর্দারের উত্তরে বোঝা যায় যে লোকটা কাজ দিয়েছে, সেও কম শেয়ানা নয়, টাকা দেবে ধাপে ধাপে। ঠিক। দলিলটা হাতে পেলে তবেই ১,০০০ টাকা। তারপর সেটা জমা দিলে আরও ২,০০০। আর শেষে উইলটা নষ্ট করে মামলায় জিতলে বাকি ২,০০০। এখানে একটা জিনিস ভাবার মতো, সর্দার কিন্তু বেশ নিশ্চিত যে উইল নষ্ট হলেই মামলা জেতা যাবে। এর কারণটা কি হতে পারে? দলিলের বিষয়বস্তু কি সে জানে? সেটা অবশ্য এখানে বলা নেই। হয়তো সে তার নিয়োগকর্তার কথার ওপর ভরসা করছে, অথবা সে নিজেই আইনি প্যাচটা বোঝে। তবে দেখুন, সে কিন্তু পুরো প্ল্যানটা ভিখুকে বলছে না। হ্যাঁ, সেটাই। তার ভয় রাজমোহন যদি ভিকুর পেট থেকে কথা বের করে নেয়। এটা কি ভিকুর সরলতার দিকে ইঙ্গিত, নাকি রাজমোহনের চালাকির প্রতি সর্দারের ভয়? দুটোই হতে পারে। হয়তো সর্দার ভিখুকে শুধু একজন কর্মী হিসেবে দেখছে, পুরো ভরসা করছে না। এই সময় তো সেই প্যাঁচার ডাকের মতো সাংকেতিক আওয়াজটা হলো, তাই না? হ্যাঁ, আর সর্দারও একই রকম আওয়াজ করে উত্তর দিল। তারপর রাজমোহন এসে ঢুকল কুটিরে। এসেই খবর দিল মাতঙ্গিনী ফিরে এসেছে। কিন্তু আসল মোচড়টা এর পরে। ঠিক, মাতঙ্গিনী তার বোনের বাড়ি যায়নি, সে সোজা গেছিল মথুর ঘোষের বাড়ি। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। অবশ্যই। আগের পরিচ্ছেদে আমরা দেখেছিলাম সে মথুর ঘোষকে সাবধান করতে গেছিল, কিন্তু সে যে সত্যিই গেছিল আর এখন ফিরে এসেছে, এটা জানার পর সর্দার আর ভিক্ষুর কি প্রতিক্রিয়া হতে পারে সেটা ভাবুন। রাজমোহন অবশ্য বলছে সে মাতঙ্গিনীর মুখ থেকে কিচ্ছু বের করতে পারেনি, বাড়ির লোকেরাও কিছু জানে বলে মনে হচ্ছে না। আর এই কথা শুনেই সর্দারের আসল রূপটা বেরোল।
সে সঙ্গে সঙ্গে কি বলল, যা হোক ওকে খতম করে দাও। কি সাংঘাতিক! একেবারে ঠান্ডা মাথায়। তার কাছে মাতঙ্গিনী এখন পথের কাঁটা, সবচেয়ে বড় বাধা। কিন্তু এখানেই রাজমোহনের ভেতরের অন্য মানুষটা বেরিয়ে এলো। আগের দিনে সেই ভয়ঙ্কর রাগটা তার আর নেই। সে ইতস্তত করছে। সে বলছে রক্তটা একটু ঠান্ডা হয়ে এসছে। তার যুক্তি হলো, মাতঙ্গিনী তো এখনো কিছু করেনি, চেঁচামেচি করেনি, ধরিয়ে দেয়নি, তাহলে এখনই? এটা কি শুধুই ভয়, মানে খুন করলে যদি ধরা পড়ে যায়, নাকি স্ত্রীর প্রতি এখনো কোথাও টান আছে, বা হয়তো সে বুঝতে পারছে কাজটা করা তার পক্ষে সম্ভব নয়? আমার মনে হয় বেশ কয়েকটা কারণ মিশে আছে। হয়তো ভয় পাচ্ছে, আবার কাজটার ভয়াবহতাও বুঝতে পারছে, আর যুক্তিটাও দিচ্ছে নিজেকে বা সর্দারকে শান্ত করার জন্য। এই সুযোগটাই সর্দার নিল। সে একটা অন্য প্রস্তাব দিল, মাতঙ্গিনীকে মিতকুণ্ডি বলে একটা জায়গায় পাঠিয়ে দেওয়া হোক। সেখানে সে দলের সঙ্গেই থাকবে, কিন্তু কোনো বিপদ ঘটাতে পারবে না। আর এই প্রস্তাব শুনে রাজমোহন চমকে উঠল। সে জিজ্ঞেস করল, ডাকাত হয়ে থাকতে হবে নাকি? তার মানে সে এতদিন যা আড়ালে করত সেটা এবার প্রকাশ্যে। সর্দারের উত্তরটা দেখুন, ডাকাত তুমি নও, কি খোঁচা! এটা রাজমোহনের আত্মপরিচয় নিয়ে প্রশ্ন তুলে দিল। সে কাজে ডাকাত হলেও নিজেকে নাম ডাকে ডাকাত ভাবতে পারছে না। সে তখন পরিবারের কথা বলছে, বোন কিশোরী, তার পিসি, তাদের এই জীবনে টেনে আনার দ্বিধা। এটা কি সত্যি টান নাকি সমাজের ভয়? স্বামীর কাছে পাঠাতে, আর পিসি নিজের ব্যবস্থা নিজে করুক। মানে একেবারে নির্মম। লক্ষ্য পূরণের জন্য পরিবার, সমাজ কিচ্ছু বাধা নয় তার কাছে। শেষ পর্যন্ত রাজমোহন রাজি হল। একদিকে সর্দারের চাপ, অন্যদিকে হয়তো মাধব ঘোষের জমিদারি ছেড়ে পালানোর একটা ইচ্ছেও তার ছিল। হ্যাঁ, হয়তো মিতগুণ্টিতে যাওয়াটা তার কাছে একরকম মুক্তি মনে হলো। সে ঠিক করল স্ত্রীকে নিয়েই চলে যাবে, যদিও সেই জীবনটা ডাকাত দলের সাথেই। এই সিদ্ধান্ত নিয়ে সে বাড়ি ফিরল, স্নান খাওয়া দাওয়া করবে, আর এখানেই গল্পের মোড় আবার ঘুরল। সে বোন কিশোরীকে ডাকল, বলল মাতঙ্গিনীকে তার কাছে পাঠাতে, সম্ভবত মিতগুণ্টি যাওয়ার কথা বলবে বলেই। কিন্তু কিশোরী যা বলল তাতে রাজমোহনের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। কিশোরী বলল, মাতঙ্গিনী তো বাড়িতে নেই। রাজমোহন তো অবাক। সে যে নিজের চোখে সুকির মায়ের সাথে মাতঙ্গিনীকে বাড়ির দিকে আসতে দেখেছে, তাহলে গেল কোথায়? সে প্রথমে ভাবল হয়তো আবার তার বোনের বাড়ি পালিয়েছে, কিন্তু কিশোরী জানালো, না, সেখানে খোঁজ নেবা হয়েছে, সে নেই। পিসিও অন্য জায়গায় খুঁজে পেল না। রাজমোহন তখন রেগে আগুন। ভর দুপুরে কিশোরীকে আবার পাঠালো মথুর ঘোষের বাড়ি খোঁজ নিতে। হ্যাঁ, কিশোরী বেচারি অনেক কষ্ট করে গেলেও সেখানে, কিন্তু কোনো খবর পেল না। মাতঙ্গিনী যেন মানে হাওয়া হয়ে গেছে। ঠিক, একেবারে উধাও। এখানেই তো পরিচ্ছেদটা শেষ হলো, একটা চরম অনিশ্চয়তার মধ্যে। একদিকে দেখুন দলিল চুরির প্ল্যান ফাইনাল, রাজমোহনও তাতে সামিল, বউকে নিয়ে পালাতেও রাজি, আর অন্যদিকে সেই বই গায়েব। এই ব্যাপারটা পুরো পরিস্থিতিটাকেই ঘেঁটে দিল। মাতঙ্গিনী কোথায় গেল? সে কি নিজে পালিয়েছে, রাজমোহনের মতলব বুঝতে পেরে? নাকি অন্য কেউ তাকে সরিয়ে দিল? এই নিখোঁজ হওয়াটা কি ষড়যন্ত্রের পথে বাধা দেবে, নাকি উল্টে সুবিধা করে দেবে? অনেকগুলো প্রশ্ন। মাতঙ্গিনীর চরিত্রটা কিন্তু এই অধ্যায় খুব কম কথা বলেও ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তার ওই মথুর ঘোষের বাড়ি যাওয়া, ফিরে আসা, চুপ থাকা, আর তারপর এই উধাও হয়ে যাওয়া। হ্যাঁ, তাকে একটা রহস্যময় চরিত্র করে তুলেছে। সে কি পরিস্থিতির শিকার, নাকি সে নিজেই খেলার চাল বদলে দিচ্ছে? বঙ্কিমচন্দ্র এখানে চরিত্রদের ভেতরের জটিলতা, পরিস্থিতির চাপ এগুলো দারুণভাবে দেখিয়েছেন। রাজমোহনের দ্বিধা, সর্দারের নিষ্ঠুরতা, ভিকুর সাদামাটা চিন্তা আর মাতঙ্গিনীর এই কাজ, সব মিলিয়ে উত্তেজনা একদম তুঙ্গে। তাহলে এই পরিচ্ছেদ থেকে আমরা কী পেলাম? শুধু একটা ষড়যন্ত্রের গল্প নয়, বরং চরিত্রদের ভেতরের লড়াই, তাদের নৈতিকতার ভাঙন, পরিস্থিতির চাপে তাদের বদলে যাওয়া। আর পেলাম একটা বিরাট রহস্য, মাতঙ্গিনীর অন্তর্ধান, যা পরের ঘটনা কোন দিকে যাবে তা নিয়ে আমাদের ভাবাচ্ছে। একদম। এটা আমাদের মনে করিয়ে দেয় যে মাতঙ্গিনী কি নিজের ভাগ্য নিজের হাতে নিতে চাইছে? সে কি এই পুরুষদের তৈরি করা জাল থেকে বেরোতে চাইছে, নাকি এর পেছনে আরও বড় কোনো বিপদ লুকিয়ে আছে? আর রাজমোহন, তার কি হবে? স্ত্রীর এই উধাও হওয়াটা তার ওপর কি প্রভাব ফেলবে? সে কি আরও বেপরোয়া হবে, নাকি আবার দ্বিধায় পড়ে যাবে? এই প্রশ্নগুলোই আমাদের পরের পরিচ্ছেদের জন্য অপেক্ষা করায়। শেষে একটা কথা ভাবুন তো,
বঙ্কিমচন্দ্র কি এই ঘটনার মধ্যে দিয়ে সেকালের মেয়েদের অসহায়তা বা তাদের প্রতিবাদের সীমিত উপায়গুলোও তুলে ধরছেন? মাতঙ্গিনীর এই অন্তর্ধান কি তার একমাত্র রাস্তা ছিল? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।